সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন চন্দনা মজুমদার। দিদি, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের মাটির তো নানা রং, নানা তার চরিত্র, নানা রূপ। সেই জায়গা থেকে এই যে মাটির গান করতে যে মাটিকে কতটুকু জানলেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সময় টিভিকে। প্রথমেই আমি জানাই মাটির গান করতে কতটুকু ভালো লাগে, এটা তো মাটিকে কতটা জানলেন এই যে সেই আমি বুঝতে পেরেছি। তো আমার মনে হয় জানার তো শেষ নেই। তো আমি মাটির গান গাই আমার ভালো লাগার থেকে, এবং এই মাটিতেই আমার জন্ম, এবং একেবারেই মানে নদীর পারে, গড়াই নদীর পারে আমার জন্মস্থান আমার কুমারখালী কুন্ডুপাড়া, কুষ্টিয়া জেলাতে। তো সেখানেই আমার ছোট থেকে বেড়ে ওঠা। তারপরে আস্তে আস্তে বাবার চাকরির সুবাদে আমাদের এই ঢাকাতে আসা, এবং তারপরে আস্তে আস্তে আবার বড় হওয়া। কিন্তু যতটুকু সময় ওখানে কাটিয়েছি, যতটুকু সময় আমি থেকেছি, সেখান থেকে আমি বলতে পারবো যে আমার মনে হয় যে যে গান আমি করি, আমার মনে হয় আমি এখনো কিছুই আমি খুঁজে পাইনি। আমি আরো চাই খুঁজতে। এইভাবেই আমি এখনো চলে যাচ্ছি। মাটির সঙ্গে মাটির তফাৎ পান? গড়াই নদীর পাড়ের মাটি আর এখন তারপর শহরে আসলেন, আমাদের মানে নগরের মাটি, সেই মাটিও কি একই রকম গান করে কিনা? সে তো অবশ্যই না, সেটা তো অবশ্যই না। কারণ আপনি নিজেও জানবেন তুষার ভাই, এখনই কিন্তু আপনার সঙ্গে আমি এই কিছুটা আলাপ করছিলাম, কিন্তু যে সেই গ্রামের বা সেই মাটির সেই যে যে জিনিসটা, সেটা কি আমরা এখানে পাচ্ছি? আমরা তো সেটা পাচ্ছি না। সেই কাদা মাটিটা আমরা পাচ্ছি না। কিন্তু আমি চাই সেটাকে, আমি সেটা এখনো খুঁজে বেড়াচ্ছি, এবং আমি খুব চেষ্টা করি যে সেটাকে আমি ধরে রাখবার জন্য। এবং সেই কাদামাটির মধ্যে আমাদের এই যে একদম মানে কাদামাটির যে গান, সেই গানের মধ্যেও তো এক ধরনের যে আমরা ঢাকার রাস্তায় যেমন পিচ বা ভিটামিন সেগুলো দেওয়া হচ্ছে, মানে ওটাকে আমি যদি মডার্ন বলি, সেই সুরটা দেওয়া হচ্ছে। কিন্তু একটা কথাই আমি বলবো, এক কথায়, যেটা যে আমার মাকে তো আমি ভুলতে পারবো না। পারবো কি? আমার মাকে কিন্তু আমি ভুলতে পারবো না। আমি যতই আমার সেই রং মাখাই বা যতই আমি সাজাই গোজাই যাই করি, আমার যে মা, আমার যে গ্রামের মা, আমার যে গ্রামের সেই গৃহবধূটুই, তাকে যদি আমি ওইভাবে সাজাই, সেটা কি হবে? হয় সময় অল্প সময়ের জন্য হয়তো হবে, কিন্তু সেই রংটা তো আর থাকবে না। তো আমাদের সেই গানের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিসই হচ্ছে। যতই আমরা রং মাখাই, যতই আমরা মডার্ন করি, যতই আমরা মডার্ন মিউজিক দিয়ে গাই না কেন, ফিরে কিন্তু আমাদের সেখানেই যেতে হচ্ছে, মাটির টানে মাটির কাছে। এবং এই যে মাটির গান, এখনো ধরেন যে অনেক শিল্পী আছেন যাদেরকে আমরা চিনি না, জানি না, কিন্তু গিয়ে যাচ্ছেন কিন্তু। সেটা কিন্তু হ্যাঁ, আমাদের অনেক লোককবি আছেন যাদেরকে আমরা এখনো জানি না। অবশ্যই। আর লোকগানটা এমনই একটা গান যে সেটা আসলে মনের ভেতরে যে নিতে পেরেছে, এবং মনের গভীরে যে নিতে পেরেছে, সেই ভিতর থেকেই কিন্তু এটা বের হওয়া, সেই বুঝবে যে লোকগানের মর্মটা কি। কাজেই আমাদের কিন্তু লোকগানটা এখনকার ছেলেমেয়েরা যারা গাইছে, এটা কিন্তু খুব একটা ভালো দিক এবং ভালো লক্ষণ আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা যে যতই তারা সাজাক গোজাক যাই করুক, মডার্ন করুক, যাই করুক, আমার লোকগানটা কিন্তু, লোকসুরের কথা যদি বলে দিই, লোকসুর থেকে তো আমাদের পঞ্চকবি সরেননি। রবীন্দ্রনাথ বলি, নজরুল বলি, কেউ তো দ্বিজেন্দ্রলাল বলি, অতুল প্রসাদ বলি, সবাই কিন্তু ওখানে থেকে নিয়েছেন। তো অবশ্যই আমরা বিরতিতে যাব, তার আগে একটি গান দিয়ে যদি আমরা বিরতিতে যাই। তো আমি একটু ছোট্ট করে একটু লালনের গান একটু শুনিয়ে দিই। কে তোমার আর যাবে সাথে, কোথায় রবে ভাই বন্ধুগণ, পড়বি যেদিন কালের হাতে, কে তোমার আর যাবে সাথে। কে তোমার যাবে সাথে, এই যে সঙ্গী, গানের ক্ষেত্রে এই একজন সঙ্গীর দরকার হয়, এবং সেই জায়গা থেকে তো আপনি দাদাকে পেয়েছেন।
সে তো বটেই সে তো বটেই। এই গান গাইতে এসেই তো তাকে পেলাম। এবং সেটা তো আমরা দেখছি যে বাউলদের একটু ঘরানার মধ্যেও এই বিষয়টা আছে। হ্যাঁ, সেটা তো আছেই। আর বাউলদের ঘরানা তো অবশ্যই আছে। সেটা যেমন আপনার দাদা বাউল গান করে, কিন্তু সে কিন্তু আবার বাউল নয়, সে কিন্তু গৃহ বাউল, মনটা বাউল, গৃহ বাউল, মনটা বাউল আর যেটাই হোক সে হলো গৃহ বাউল। আর অরিজিনাল বাউল যেটা, সে বাউল তো অন্য জিনিস। সেটা তো তাদের সাজ পোশাক, তাদের খাওয়া চলা ফেরা, সবকিছুই একটা আলাদা একটা ব্যাপার। হ্যাঁ, সেটা আলাদা একটা সংস্কৃতি। গৃহ বাউল যেটা বললাম, তার হলো যে সে কিন্তু তার সংসার ধর্ম পালন করতে হয়, সবকিছু ঠিক রেখে তারপরে কিন্তু সে গানের পাগল একদম। তার জগতে তার সংসার করছে, কিন্তু সংসার ধর্ম সবই করছে, সবই তার আছে, কিন্তু সে যখন গানের ভিতরে ডুবে যায় তখন তার আর কিছু থাকে না। আপনারা তো সংসার ধর্মের মধ্যে আছেন, এই যে সংসার ধর্ম করে আপনারা দুজন বাউল, এবং যারা আমরা আপনি যে আলাদা বাউল সংস্কৃতির যে মূল জায়গাটার কথা বলেন, দুই জায়গার মধ্যে সাধনে কোনো দূরত্ব থাকে কিনা, কোনো মানে ঘাটতি থাকে কিনা? ঘরের বাউল যারা সংসার যে ধর্ম পালন করে, যে বাউলরা মনটাকে রেখে, আর যারা একদম মানে ঘরের বাইরে মাঠের বাউল, এই দুই বাউলের সাধনায় বা সাধনে কোনো খেমতি আছে কিনা, থাকে কিনা? আমার মনে হয় কিছু তো একটু থাকে। আচ্ছা, কিছু তো একটু থাকেই, কারণ স্বাভাবিক। কারণ তারা কিন্তু একেবারেই ঘর ছাড়া। যেমন আমার লালন সাইজির আখড়াতে গেলেই কিন্তু আমরা দেখতে পারি তাদের মানে পিছু টান তো দূরের কথা, কিছুই নাই তাদের। মনে হয়, আমার মনে হয় না, এহ জগৎ পরজগৎ কিছুই নাই। তারা কিন্তু একেবারে সাধনে একেবারেই মগ্ন, একেবারেই মানে আমার মনে হয় আপনি নিশ্চয়ই গেছেন সেখানে, আপনি দেখেছেন যে তাদের সাধন ভজনের কি যে তারা সন্ধ্যা লাগলে তারা বসে যাবে, তারা প্রার্থনা করবে, তারা চাল জল খাবে, মানে তাদের একেবারে সন্ধ্যা লাগতে লাগতেই কিন্তু তাদের আলাদা একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আর আমরা যারা, হ্যাঁ, আমাদের সাধনাটা একটু অন্যরকম। আমরা যে সাধনা করছি না তাও না, আমরা ঘর সংসার সব ঠিক রেখেই কিন্তু আমাদের সাধনাটা যেমন একটু অন্যরকম, যে আমরা আমাদের হয়তো সেইভাবে হয়তো না, কিন্তু আমরা যখন গান করতে বসি তখন তো আমাদের একটা আলাদা চিন্তাধারা মাথার মধ্যে এসেই যায়। সেটা লালনের গানই করি, বা সেটা মনমোহন দত্তের গানই করি, বা সেটা রাধারমণের গান করি, বা যে গানই করি, আব্দুল করিমই করি, যাই করি, সেটা তো আমার একটা আলাদা সাধন, আমার ভিতরে একটা এসে যায়, সেটা তো আছেই। তো এই হলো বিষয়। এই যে একটা তো আছে যে মানে লালন, হাসন রাজাকে নিয়ে কাজ করিনি, কাজ করা হয়নি আপনার, তবে হাসন রাজার গান আমি গাই। আচ্ছা, তো ইচ্ছা আছে সামনে এক এক করে ধাপ ধাপ এগোনোর। তো এটা আসলে একটু বলেই ফেলি আজকে, যেমন আমাদের মানে এই সিডি করাগুলোর বা এই যে অ্যালবাম করাগুলোর পেছনে আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন। তো সেখানে আমরা রেকর্ডিং করে কিন্তু ভীষণ আমরা আনন্দ পাই এবং মজা পাই। রেকর্ডিং গুলো কলকাতাতে হয় এবং তার অ্যারেঞ্জমেন্ট গুলো ভালো, এবং এই যে ক্যাসেট গুলো বা সিডি গুলো আমরা করছি, অ্যালবাম গুলো করছি, এটা কিন্তু একেবারেই তাদের এখানে প্রিজার্ভ থেকে যাচ্ছে, একেবারে সংরক্ষিত থাকছে। কারণ আমরা যখন থাকবো না হয়তোবা আমাদের পরের ছেলে মেয়েরা কিন্তু এগুলো পাবে না, সেটা কিন্তু ভালো কিছু হলে কিন্তু নিশ্চয়ই শোনে। আচ্ছা, শোনে কিন্তু অবশ্যই। আমরা তো হ্যাঁ, এই যে আমরা কিন্তু আমাদের তো এই পর্যন্ত অনেকগুলো অ্যালবাম আমরা বেঙ্গল ফাউন্ডেশন থেকে করলাম। আমি রিসেন্ট করলাম রাধারমণের, আপনার দাদা করলো পদাবলী কীর্তন। তো আমরা যদি সেই জিনিসগুলো নাই যদি সারা পেতাম তাহলে তো আমরা গাইতে পারতাম না। শ্রোতা কিরকম বাড়ছে? যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আমরা পাই না সেইভাবে, হয়তো আমরা পাচ্ছি না, এই জন্য আমাদের ছেলে মেয়েরা এটা মানে এটা একটু হারিয়ে যাওয়ার পথে। কিন্তু এই যে আমরা যে এখন তুলে নিয়ে আসছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট আছে,
আচ্ছা, এবং আমাদের ছেলেমেয়েরা, আমি আশা করি যে আমাদের এই এই জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু ভালোবাসবেই। কারণ এটা এমনই একটা, খুব একটা পরিচিত না। না, এটা এমনই একটা ধারার গান, এটা শুনলে পরে এটা না ভালোবেসে কেউ থাকতে পারবে না, আমার মনে হয়। যেটা মানে কীর্তনে তো মজে যাওয়া যায়, একদম নিজেকে একদম সমর্পণ করা যায় সেই গানটায়। আমি একটু বলছি যে আমরা লালনের কথা বলছি বা বাউলদের কথা বলছি, এছাড়াও তো সারা দেশেই লোককবিরা আছে, তাদের আলাদা আলাদা ঘরানা আছে, সেগুলির মানে সন্ধান নিশ্চয়ই আপনি করেন। তাদের সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে, তাদের সাথে যোগাযোগটা কিভাবে রাখেন? আমি তো ধরেন লালনের গান তো গাই, তো লালনের গানের পাশাপাশি যেমন যে মরমী গীতি কবিগুলো আছেন যারা আমাদের থেকে অনেক দূরে চলে গেছেন, আমি তাদের সেই গানগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করি, এবং আমি কোথা থেকে সেটা পাবো এটা নিয়ে আমার খুব মানে একটা মানে মনের ভিতরে একটা আনাগোনা। আমি যথেষ্ট চেষ্টা করি সেই গ্রাম গঞ্জের থেকে সেই সংরক্ষণ করার জন্য। যেমন এবার যে আমি রাধা রমনের গানটা গেলাম, এটা কিন্তু আমি সেইখান থেকে, সেই সুনামগঞ্জ থেকে, সেই ওইখান থেকে আমি সংগ্রহ করে এনেছি, এবং আমাকে ভালোবেসেই ওনারা দিয়েছেন। তো এরকম আমি বেশ, যেমন রজ্জবালির দেওয়ান গান, যথেষ্ট বিচ্ছেদী গান আছে, তারপরে আমাদের বিজয়, কবিয়াল বিজয় সরকার, ওনার গানও আমি করেছি, ওনারও একটা সিডি। হ্যাঁ, ওইগুলো তো এখনো আসেনি, তবে আসার প্ল্যান আছে আর কি, আস্তে আস্তে। তারপরে পাগলা কানাই, যথেষ্ট গীতি কবি আছে, আমি এগুলোকে খুব মানে সংরক্ষণ করার চেষ্টা করছি। এক দশক আগে যে এই লোকগান বিমুখতা ছিল, সেটা এখন নাই 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 অনেকটা এখন এগিয়ে এসছে, অনেক অনেক। এবং আমরা দেখছি যে চলচ্চিত্রতেও লোকগানের ব্যবহার বেড়েছে, মাঝখানে হয়তো ছিল না, আগে তো একসময় ছিলই, এখন আবার মাঝখানে আবার, হ্যাঁ, আগে তো এক সময় ছিল, কিন্তু মাঝখানে একেবারেই ছিল না, কিন্তু এদানিং এ আবার দেখতে পাচ্ছি বেশ যে কিছু কিছু লোকগান চলচ্চিত্রে করা হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই একটা গান নিশ্চয়ই হতে পারে। তো আমি এবার একটা আমার পাগলা কানার একটা গান শোনাই আমি একটু। কি মজার ঘর বেঁধেছে, কি মজার ঘর বেঁধেছে, হায় রে ঘর বাঁধাছে দুই খুঁটির উপর, পাগল কানাই বসে বাংলা ঘরে, সদাই করে ভয় আমায়। পাগলা কানার গানের কিন্তু একটা স্টাইল আছে, ধোয়া টাইপের। কি মজার ঘর বেঁধেছে, কি মজার ঘর বেঁধেছে, হায় রে ঘর বাঁধাছে দুই খুঁটির উপর। এই পাগলা গানাই বা আমাদের লোকশিল্পীরা তো অনেক আছেন, তো আমাদের ওই অঞ্চলের, যেমন বললাম লালন সাইজি তো আছেনই, তারপরে কাঙাল হরিনাথ রয়েছেন, তারপরে এদিকে যশোরের এদিকে আছেন পাগলা কানাই, পানজুসা, দুধদুসা, তারপরে কবিয়াল বিজয় সরকার, এরকম যথেষ্ট গীতি কবি আছেন। এবং এই গীতি কবিরা ধর্মের কথা বলেছেন, অসাম্প্রদায়িক কথা বলেছেন, জীবনের কথা বলেছেন, জীবনের শুদ্ধতার কথা বলেছেন, সেগুলো নিয়ে একটু কথা বলতে। গীতি কবিরা, বাউল কবিরা, বা এই আমাদের যে নদী, এত নদীর পারিপারিক, নদীর যে ঢেউ, নদীর যে স্রোত, সেই অনুযায়ী তো আমাদের ভাটিয়ালি, আমাদের ভাওয়াইয়া, হ্যাঁ, সেগুলি তো ঢেউয়ের ভাজে ভাজে গানগুলো তৈরি হয়েছে। আমাদের শচীন কর্তা আছে, শচীন কর্তা গান আপনি করেছেন নিশ্চয়ই? করেছি এক দুটো, অনেকে জানেন যে শচীন কর্তার গান শচীন কর্তা লিখেছেন, আসলে মীরা বর্মনের লেখা গান। ওই যে ওই গানটাই তো, কে যাস রে ভাটির গান বাইয়া, আমার ভাই ধন রে কইও নায়র নিত আয়া, এটা আমি গিয়েছি, এটা গিয়েছি। এবং আমি জানি না আমি কতটুকু গাইতে পেরেছি, আমি তো আর ওনার মতো পারবো না, এটা তো কোনোদিনই হয় না, আর তবু আমি চেষ্টা করেছি গাইবার জন্য, এবং আমার দর্শক শ্রোতারা এটা খুব ভালোভাবে নিয়েছে আর কি। এই গানটা আমি যেখানেই যাই না কেন, যেখানেই মঞ্চে আমি গাইতে উঠি না কেন, এই গানটার জন্য খুব অনুরোধ থাকে। এই গানটা, কে যাস রে ভাটির গান বাইয়া, আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা, কে যাস, কে যাস, কে যাস রে ভাটির গান বাইয়া,
আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস। এই যে অসাধারণ একটা গান। অসাধারণ, তার সব গানই অসাধারণ, এবং ওই সুর ওই গানকে ভেঙে ভেঙে এখনো একেবারে, চলছে একেবারে, নতুন গান সৃষ্টির। আমি যেটা বলছিলাম যে এই যে শুদ্ধতার কথা বলছে, আমাদের মাটি বলছে, আমাদের গীতি কবিরা বলছে, তারপর আমরা সেই পথে কতটুকু থাকতে পারি? আমাদের লোককবিরা তো অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, অবশ্যই। জীবনের শুদ্ধতার কথা বলেছেন, সুন্দরের কথা বলেছেন। সুন্দরের কথা বলেছেন, কিন্তু আমরা তো কতটুকু, আমরা তো পারছি কোথায়? আমরা কি তাদের সেই যে তারা যে আদেশ নির্দেশ যেটা দিয়ে গেছেন আমরা কতটুকু পারছি? আমরা পারছি না। পারছি কি আমরা তাই? এটা যদি আমিই বলি আপনার কাছে, না, পারছি কি কিন্তু আমরা আমরা তো তাই? তাদের গান কানে তুলছি, মনে তুলছি, তারপর কেন পারছি না? নাকি মনে সেইটাই তুলছি কথা। না, কোনটা? আমরা আসলে, আমার মনে হয় কি, আমরা বোধহয় মনেই বোধহয় তুলছি না, নাকি আমি নিজেই বুঝতে পারি না। আসলেই মনে হয় আমরা মনে তুলছি না, বা এরকম বোধহয় একটা কিছু। তা না হলে আমরা পারছি না কেন? তারা তো যথেষ্ট জ্ঞানের কথা, যথেষ্ট জ্ঞান আমাদেরকে দিয়ে গেছেন। এবং আমি আমি খুব বেশি জানি না, আমি যতটুকু গীতিকবি, যে কজন গীতিকবিদের নিয়ে আমি কাজ করছি বা আমি করার চেষ্টা করছি, আমি সবার ভিতরে কিন্তু আমি এই একই জিনিসই, তারা তো খুব জ্ঞানের কথা বলে গেছেন, তারা তো আমাদের শুদ্ধতার কথা বলে গেছেন, তারা তো আমাদের মানে মনের কথা বলে গেছেন, কিন্তু প্রাণের কথা বলে গেছেন। কিন্তু আমরা কোথায়? সেটা কি আমরা নিতে পারছি? আমরা কি চেষ্টা করছি? আমার মনে হয় যেন আমরা যদি ওই চেষ্টাটা বোধহয় যদি আমরা করতাম, যেটা আপনি বললেন যে অসাম্প্রদায়িকতা, তো আমরা কি কতটুকু নিচ্ছি আমরা, তাই না? আমরা তো নিতে পারছি না। তো আমরা যদি সেটাকে যদি গ্রহণ করতাম, আমার মনে হয় যে আমরা আরো এখন যা আছি হ্যাঁ, আমরা বোধহয় অনেক ভালো থাকতে পারতাম। আমরা যাচ্ছিলাম যে তেপান্তরের মাঠ কমে যাচ্ছে, কমে যাচ্ছে, নদীর জল কমে যাচ্ছে, নদী শীর্ণ হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে কি গানের জায়গাটাও কমে আসবে? কারণ এই তেপান্তরের মাঠ আর উদার নদী দেখেই তো গান, মানে এটার শুরুটাই তো সেই নদী, নালা, খাল, বিল, গাছপালা, সত্যি সত্যি। কিন্তু আমার হ্যাঁ, কিছু তো আমরা একটু তো যাচ্ছি আমার মনে হয়, তাই না? আমরা তো কিছুটা একটু সরেই যাচ্ছি, কিন্তু তারপরেও সরে গেলেও তারপরেও কিন্তু আবার আমরা চেষ্টা করছি যে আমরা সরে গেলেই যে আমরা সরে যেতে দেবো তা তো হবে না, আমাদেরকে সেটা ধরে রাখতেই হবে। তো আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, কিছু তো একটু সেই আগের পরম্পরায় যারা গান করতেন তারা কি গান থেকে সরে যাচ্ছেন? সেটা বোধ হয় খুব না, চেষ্টা করছে তারা, কিন্তু সামনে আসার দিকে চেষ্টা করছে। পরম্পরাটা ধরে রাখার চেষ্টা তো একটু আছেই। আচ্ছা, আছে তো, আছে, কিন্তু তাদেরকে পৃষ্ঠপোষকতা দরকার, এইটাই, তারা ধরে থাকতে পারে। আমরা একটা গান শুনতে চাই। আমরা একটা গান শুনি। আপনার পছন্দের কোনো গান আছে কি? না না, আপনার সব গানই আমার পছন্দ, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি এবার একটা শাহ আব্দুল করিমের একটা গান আমি শোনাই। আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না। বন্ধুকে কে বন্ধু হতে পারে সেটাও আমাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে আমি কাকে বন্ধু বলবো, এটা বাস্তবের ক্ষেত্রে। এবং আমরা ঈশ্বর আমাদের বন্ধু, সেই বন্ধুর খোঁজে যেও আমরা কতটা যেতে পেরেছি। সেটাই, এটা একটা দারুণ একটা কথা, সেই তো আমাদের বন্ধু, পরম বন্ধু তো সেই, আমার বন্ধুরে কই পাবো সখী। এবং তাকে পাওয়ার যে প্রক্রিয়া বলবো, নজরুলের গান গাওয়া হলো না শেষ পর্যন্ত, মানে নজরুল সঙ্গীত শিল্পী হওয়া হলো না, ওই পরিচয় পরিচিত হওয়া হলো না। সেই
আসলে শুরু আমার একেবারে নজরুলের গান দিয়েই। আর যেহেতু একটু কথার মধ্যে একটু কথা এসেই যায় যে আমার তো জন্ম পারিবারিক সূত্রে মানে সঙ্গীত পরিবারেই। তো বাবা গান করেন, এখনো গান করেন। সেই সঙ্গীতের মধ্যেই আমার বেড়ে ওঠা এবং হলো আমি যেটা দেখে এসেছি আমার ঘরে, মানে আমাদের ঘরে প্রতিনিয়তই এই গানের আসর, সব সময় একেবারে প্রত্যেক দিন। তো যার কারণে এই সব কিন্তু এই যে লালন বা বাউল এই 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 সব আঙ্গিকের গান, বাবা নিজেও এই লালনের গান করেন, লোকপল্লী এগুলোই করেন। তো বাবার ইচ্ছা ছিল যে মেয়ে একটু ভিন্ন দিকে যাবে, দিয়েছিলেনও তাই। নজরুলের দিকেই আমাকে প্রথম হাতে খড়ি হলো নজরুলের গান দিয়ে, এবং সেই গান আমি বাবার কাছেই তুললাম। তো সেই গানটা আমি একটুখানি শুনিয়ে দিই, তারপরে যাই হোক মনের অজান্তেই হয়তো আমি এই লোকসঙ্গীতের দিকে ঝুঁকে পড়লাম। তো আমার মনে হয় যে সেটা বোধহয় আমার রক্তে মিশেই আছে, যে কারণেই হোক। তো আমি একটু সেই নজরুলের গান একটু শুনিয়ে দিই, নজরুলের একটা শ্যামা সঙ্গীত অল্প দু লাইন আমি একটু শুনিয়ে দিই। কি নাম ধরে ডাকবো তোরে মা তুই দে বলে, ও মা কি নাম ধরে ডাকলে পরে ধরে তুলিস কোলে, মাগো কি নাম ধরে ডাকবো তোরে মা তুই দে বলে। আনন্দময়ী শ্যামার আশার একটা আগমনী গানের মতো আগমনী গানই এটা। তো হঠাৎ আমার মনে পড়ে গেল এই গানটি, যার কারণে আমি আজকে শুনিয়ে দিলাম। আমরা একটু বলতে চাই যে রাধারমণ তো কত কথাই বলে গিয়েছে, গানে গানে কথা বলেছে। রাধারমণের তো ভক্ত আপনি নিশ্চয়ই, ইতিমধ্যে আপনি বলেও ফেলেছি আমি রাধারমণের 10টি গান নিয়ে কাজ করেছি। তো আপনি বললে আমি একটু শুনিয়ে দিতে পারবো রাধারমণের একটু গান। তোমার না দেখলে রাধার জীবন কেমনে রাই বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লাই, তোমার না দেখলে রাধার জীবন কেমনে রাই বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লাই। দেখিবার মনে হলে আমরা কি আসলে দেখতে কতটা চাই, কত ভাবে দেখতে চাই? আমরা দেখতে চাই, অনেক ভাবেই দেখতে চাই, কিন্তু আমরা বোধহয় দেখতে পারি না। কেন আমাদের আমাদের এই দুই নয়নে বোধহয় আমরা দেখতে পারি না, মানে দেখার মতো নয়ন তৈরি করতে পারি না, বোধ হয় না। কারণ আমরা যদি দেখতেই পারতাম তাহলে বোধহয় আমার মনে হয় আমাদের ভিতরে যে বিভেদ বা আমাদের ভিতরে যে হানাহানি, আমার মনে হয় এটা থাকতো না। আমরা মনে হয় নিশ্চয়ই দেখার চোখটা তৈরি করতে পারলাম না। কেন পারলাম না এটা যে আসলেই কি বলবো, এটা আসলে আমার যে আমাদের যে লোককবিরা তো অনেক ভাবে আমাদেরকে বলে গিয়েছে কিভাবে এই চোখ তৈরি করতে হয়, বলে গিয়েছেন না? অবশ্যই, কিন্তু আমরা সেই চোখটা তৈরি করতে পারিনি মনে হয়। আমরা যদি সেই চোখটা যদি আমরা চাই যে আমরা সবাই যেন আমরা ভালোভাবে দেখতে চাই, আমরা ভালোভাবে পড়তে চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই, এটাই যেন আমরা চাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি দিদি। আমি শেষ করতে চাই আপনার একটি গান দিয়ে, যে সোনার পালঙ্ক ঘরে। এটা না শোনালে হয়তো যারা আমাদের সঙ্গে আসছেন তাদের একটু আক্ষেপই থেকে যাবে হয়তো। আপনি নিশ্চয়ই আক্ষেপ রেখে শেষ করবেন না, আমি করতে চাই না। আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি যে আজকে চন্দনাদির গান দিয়ে আমরা সোনার পালঙ্ক ঘরে দিয়ে শেষ করব। দেখা হবে আগামী দিন আবার। আপাতত আমরা চন্দনাদির গান শুনে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে ভাই, আর ধন্যবাদ সময় টিভিকে যে আমাকে এখানে আজকে এনে বসানোর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় টিভির কলা কৌশলী যারা আছেন, এবং
সেই সঙ্গে আপনার এত সুন্দর উপস্থাপনা, তারপর যেটা থেকে যায় আমার দর্শক শ্রোতা সবাইকেই আমার আন্তরিক ধন্যবাদ জানিয়েই আমি আজকে আমার এই গানটি আমি গেয়ে শোনাচ্ছি। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দ্বারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপারে তোলে পার একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ